যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে সন্ধ্যা 7:30টায় জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা। যোগ দেবেন বিশেষজ্ঞ উপদেষ্টা ও শীর্ষ কর্মকর্তারা। আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুরের জাজিরায় দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাত বোমা বিস্ফোরণ, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক। দীর্ঘ ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। যাত্রাপথে ভোগান্তি না থাকায় স্বস্তি। রাজধানীর বাজারে এখনও ঈদের আমেজ। এবং জাতীয় নির্বাচন নিয়ে কমিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে জুনে। একই মাসে শেষ হবে আসন বিন্যাস ও চূড়ান্ত ভোটার তালিকা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনের সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা 7:30টায় অনুষ্ঠিত বৈঠকে বিশেষজ্ঞ উপদেষ্টা এবং শীর্ষ কর্মকর্তারা যোগ দেবেন। ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত 2 এপ্রিল বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে বাংলাদেশি পণ্যের শুল্ক বাড়িয়ে 37% করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা এতদিন ছিল গড়ে 15%। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। যুক্ত হব তার সঙ্গে। রিপন, বিশেষজ্ঞ বা খাত সংশ্লিষ্টদের কাছ থেকে কি ধরনের প্রস্তাবনা আসতে পারে প্রধান উপদেষ্টার ডাকা জরুরি সভায়? যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে বাংলাদেশ সরকারের অবস্থান কেমন হতে পারে? আপনি জানেন যে যেমনটি বলছিলেন যে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে 37% শুল্ক আরোপ করেছিল এবং এটিকে তারা বলছে যে ডিসকাউন্টেড রিসিপ্রোকাল ট্যারিফ। এবং এর ফলে যেটি হয়েছে যে এর আগে বাংলাদেশে গড়ে 15.62% শুল্ক কিন্তু মার্কিন বাজারে প্রবেশ করত। ট্রাম্পের এই ঘোষণাকে বিশ্ব বাণিজ্য যুদ্ধ হিসাবে কিন্তু যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা দেখছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এইরকম শুল্ক আরোপের ঘটনা এর আগে কিন্তু ঘটেনি। এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে এই শুল্কের কারণে বাংলাদেশের রপ্তানি খাতে কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়বে এবং সেই ক্ষেত্রে রপ্তানি খাতের অন্যতম যে জায়গাটি সেটি হলো তৈরি পোশাক শিল্প, সেখানে কিন্তু একটা ব্যাপকভাবে কিন্তু একটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং ঐতিহাসিকভাবে আপনি জানেন যে বাংলাদেশ কিন্তু পোশাক যুক্তরাষ্ট্রের যে রপ্তানি পোশাক সেখানে কিন্তু অন্যতম বাজার এবং সেখানে যদি আমরা এর আগে গড়ে 15.62% যেখানে বাংলাদেশি পণ্য তারা শুল্ক নিত, সেই জায়গায় কিন্তু এখন 37% শুল্কের কারণে কিন্তু এই ধরনের একটি প্রভাব পড়তে পারে। যে কারণে এই বিষয়টি যখন গত বৃহস্পতিবার যখন এই বিষয়টি সামনে আসে তখন বিমস্টেক সম্মেলন হচ্ছিল এবং প্রধান উপদেষ্টার তরফ থেকে প্রেস উইং কিন্তু বলছিলেন যে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরে এই বিষয়ে কিন্তু কাঙ্ক্ষিত ব্যবস্থা নেবেন। তারই প্রেক্ষিতে কিন্তু আজকে এই ধরনের মিটিং তারা আয়োজন করেছেন এবং এই মিটিংয়ে উচ্চপদস্থ যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা থাকবেন এবং তার পাশাপাশি বিভিন্ন কর্মকর্তারা থাকবেন এবং সকলে মিলে এই সংকট কিভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়ে কিন্তু একটি সিদ্ধান্ত আসতে পারে। এই জন্য আমাদের কিন্তু 7:30 পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। যমুনার সামনে থেকে এই ছিল আমার হাতে সর্বশেষ। রিপন, আপনাকে ধন্যবাদ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক দল নেতা জলিল মাতবরের মধ্যে বিরোধের দীর্ঘদিনের। এ নিয়ে বেশ কয়েকবার দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সে ধারাবাহিকতায় সকালে খোলা মাঠে তাদের সমর্থকরা হেলমেট পরে আবার সংঘর্ষে জড়ায় এবং হাতে থাকা বালতির ভেতর থেকে হাত বোমা নিক্ষেপ করতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনায় বেশ কয়েকজন আহত হন, যদিও প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছাড়েন তারা। সকাল থেকে আমাদের এখানে বিলাসপুরের যে ঘটনাটা সেখানে আমাদের এখানে প্রায় আমরা 15 জনকে আমরা এখন পর্যন্ত চিকিৎসা সেবা দিয়েছি। এর মধ্যে 2 জনকে ঢাকায় রেফার করা হয়েছে, ইনজুরির পরিমাণ বেশি ছিল। আর বাকিদেরকে কিছু অ্যাডমিশন দেওয়া হয়েছে আর বাকিদেরকে প্রপার ট্রিটমেন্ট দিয়ে আমরা চিকিৎসা সেবা দিয়েছি। ঈদে টানা 9 দিন ছুটি শেষ, রোববার প্রথম কর্মদিবস, তাই ঢাকায় আসা মানুষের সংখ্যাও বেড়েছে। রাজধানীর বাস টার্মিনালগুলোতে ছিল ঈদ ফেরত মানুষের ভিড়, কিন্তু শৃঙ্খলা থাকায় এবার টার্মিনালে যানজট ছিল না বললেই চলে।
পথেও কোনো ভোগান্তি হয়নি বলে জানিয়েছেন যাত্রীরা। মনিরুল ইসলামের প্রতিবেদন। স্বাভাবিকভাবেই যে সময় লাগে তার থেকেও 1 ঘন্টা কম সময়ে বাড়ি থেকে ফিরছেন যাত্রীরা। একই কথা বললেন চালকরাও। এ যেন রূপকথার গল্পকেও হার মানায়। অন্যবার থেকে এবারকার ঈদ যাত্রা খুব সুন্দর, রাস্তা ফাঁকা। সিরাজগঞ্জ 4 ঘন্টা টাইম লাগে, সেখানে আইসা বললাম 2.5 ঘন্টায়। 3.5 ঘন্টা। অন্য সময় কত লাগে? অন্য সময় তো যদি জ্যাম না থাকে তাইলে 4 ঘন্টা দিনের বেলা আর কি। মহাখালী বাস টার্মিনালের ভোরের চিত্র এটি। কে বলবে ঈদের 5 দিন পরের ঢাকার কোনো টার্মিনালের দৃশ্য এটি? কল্পনা হলেও এটি এখন বাস্তবতা। দূরপাল্লার বাসগুলো একে একে এসে থামছে, যাত্রী নামছে ক্লান্ত চোখে, ব্যস্ত পায়ে। সময় যত গড়াচ্ছে বাড়ছে যাত্রী সংখ্যা। তবে এবারের ঈদ যাত্রা ছিল মসৃণ। দীর্ঘদিন পর মানুষ স্বস্তিতে ফিরেছে কর্মস্থলে। ভোগান্তির ছায়া ছুঁতে পারেনি অনেককেই। এইবারের যে ঈদ উৎসবটা, আনন্দটা, যাতায়াত, পরিবহন সব মিলে সবচেয়ে সুন্দর হয়েছে আমি মনে করি। আশা করি এই ধারাবাহিকতা যেন চলতে থাকে, জনগণ যেন এটা আশা করে। অনেক জ্যাম ছিল আসার সময়, আর অনেক যাত্রী, প্রচুর যাত্রী ছিল। হ্যাঁ, আগের সাথে একটু ভালোই ছিল, খারাপ না। তো একটু ভোগান্তি তো থাকবেই। তবে সবই যে স্বস্তির গল্প তা কিন্তু নয়। পিকআপ পয়েন্টে ভোগান্তির কথা বললেন কেউ কেউ। অনেকে আবার টিকিটের বাড়তি দাম নিয়েও তুললেন প্রশ্ন। ফার্স্ট টাইম এরকম বাজে এক্সপিরিয়েন্স হলো সবচেয়ে আর কি। আমি তো ঢাকা যাওয়া আশা করি 2 বছর থেকে। জ্যাম ছিল অনেক, ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক। চালকরাও জানালেন তাদের স্বস্তির কথা। এবছরের যাতায়াত খুব ভালো ছিল, কোনো যানজট নাই। পুরা উত্তরবঙ্গে চকচকা ছিল। সরকার রাস্তাঘাট ভালো করে দিছে, যানজট নাই, শ্রমিকদের সুবিধা হয়েছে। আর টার্মিনাল এলাকা যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ পুলিশরাও। তাদের তৎপরতায় এবার টার্মিনাল এলাকাও ছিল যানজট মুক্ত। ঈদের সময় অনেক ভিড় থাকে, জ্যামজট থাকে। এই জ্যামজট যেন না থাকে, সুশৃঙ্খলভাবে আমরা সবসময় দায়িত্ব পালন করি এবং জনগণ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে বা তাদের চলাচল দিতে কোনো অসুবিধা না হয়। আরও কয়েকদিন ফিরতি মানুষের চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ঈদে ফিরতি যাত্রার খবর জানাতে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এসুস সেলিম। সেলিম, আপনি তো রেল এবং সড়ক পথের ঢাকামুখী যাত্রার চিত্র দেখেছেন। বিকেলের পরিস্থিতি জানাবেন। ফিরতি যাত্রার ক্ষেত্রে যাত্রীদের অভিজ্ঞতা কেমন? রৌফ, আপনি যেমনটি বলছিলেন যে ঢাকায় ফেরা এবার আসলে খুবই স্বস্তির ছিল এবং যাত্রীরা তাই বলছেন। বিশেষ করে এবার লম্বা যে ছুটি, সে ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষরা এবং তারা বলছেন যে তাদের যাত্রা একেবারেই নির্বিঘ্ন এবং স্বস্তিদায়ক ছিল। আজকে সকাল থেকে আমরা সহকর্মী মন্ডল ইসলামের রিপোর্টে যেমনটি দেখছিলাম যে কমলাপুরে একেবারেই নির্বিঘ্নে মানুষজন আসছেন এবং তারা ঢাকায় ফিরছেন। এখনও আসলে সেই চিত্রটি আমরা দেখছি এবং আমরা দেখছি যে প্রায় কয়েক হাজার মানুষজন তারা কমলাপুর রেলওয়ে স্টেশনে আসছেন এবং তারা বলছেন যে এবার যাত্রাপথে যে ভোগান্তি হয় প্রতিবার ঈদকে কেন্দ্র করে, এবার সেই ভোগান্তি একেবারে নেই। একই সঙ্গে আমরা এবার ঢাকার যে অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে, বিশেষ করে বাসে আমরা দেখেছি যে ঈদ যাত্রা একেবারে স্বস্তিদায়ক ছিল এবং ট্রেনেও কিন্তু একই সাথে আমরা দেখেছি যে এবার ঈদ যাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক ছিল। আপনি দেখছেন যে একটু পরে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে আরেকটি ট্রেন আসার কথা এবং সেই ট্রেন আসার অপেক্ষায় অনেক স্বজন তারা অপেক্ষা আছেন এবং তারা বলছেন যে আসলে কমলাপুর রেলওয়ে স্টেশনে এবারে যেই নির্বিঘ্ন ঈদযাত্রা একসঙ্গে যে নিরাপত্তা ব্যবস্থা তারা সেটি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট। তো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আসলে বলার মতো একেবারেই যে ভোগান্তি, আমরা সেই ভোগান্তির চিত্রটি একেবারে দেখছি না এবং আমরা দেখছি যে আসলে স্বস্তিতেই মানুষজন ঢাকায় ফিরছেন। রৌফ, সেলিম, আপনাকে ধন্যবাদ। ঈদের পর রাজধানীর বাজার প্রায় ক্রেতা শূন্য। শাক সবজির দামও কম। বাজারে ক্রেতা না থাকায় কাঁচামাল পচে যাওয়ার শঙ্কায় আছেন ব্যবসায়ীরা। বিশেষ করে আলু গুদামজাত করা ও ঈদ পরবর্তী বাজারে বিক্রি না হওয়া এবং পচে যাওয়ায় অসহায়ত্বের কথা জানেন তারা। বাজার ঘুরে আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। ঈদের ছুটিতে নারীর টানে ঘরে গেছেন লাখো মানুষ, যার প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। নেই হাঁকডাক, ক্রেতা বিক্রেতার দরদাম করা চিরচেনা সেই দৃশ্য। রাজধানীর মিরপুর 1 নম্বর কাঁচা বাজার প্রায় ক্রেতা শূন্য। বেশিরভাগ দোকান বন্ধ। 2-1জন ক্রেতা এসে পণ্য দরদাম করছেন, কিন্তু সবজির দাম নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। রিজনেবল কি অত বেশি হাই মনে হচ্ছে না। ঈদের পরে যেভাবে দাম একটু কম থাকার কথা সেই অনুযায়ী কিন্তু এখন দামটা নাই। ঈদের টাইম টাকা পয়সা কম, লোকজন নাই সব দেশে। সিজনে যেটা আছে আর একটু কমলে আসলেও সেটা আর একটু ভালো হতো, মানে সবার জন্যই। বাজারে পণ্য সরবরাহ কম, শাকসবজির দাম কমেছে, তবে লেবু ও শসা আগের দামে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। টমেটো 50 টাকা কেজি, শসা 70 টাকা কেজি, উস্তা 80 টাকা কেজি,
তারপরে পটল 70 টাকা, ভেন্ডি 60 টাকা, 50 টাকা। লেবু কম, মানে যেটা একটু ভালো লেবু এটার দাম বেশি, যেটা ছোট আবার এটার দামও কম। বেচা কিনি কম, মালের দামও কম, গ্রাহক আইলে সে বেচা যায়। এখন তো ঈদের সময় মানুষ নাই, এই জন্য সবজির দাম একটু কম। তবে আলু গুদামজাত করা ও ঈদ পরবর্তী বাজারে বিক্রি না হয় অসহায়ত্বের কথা জানান ব্যবসায়ীরা। বেচতে না পারলে তো আমাদের পাঠিয়ে মাল দিচ্ছে না, আর পাঠিয়ে মাল দিলে তারও লাভ হইতেছে না, মাল পৌঁছা দিতেছে, আমরা ওদের কমিশনে বেশি কমিশন পাইতেছি না। আমাদের যত কম হইব ততই ভালো, আমরা আড়তদারি পাই, আমরা কমিশনে ব্যবসা বাণিজ্য করি। নিত্যপণ্যের দাম এভাবেই সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন করতে কমিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আলোর মুখ দেখবে আগামী জুনে। এ সময়ে 4 লাখের বেশি এনআইডি আবেদনও নিষ্পত্তি করতে চায় জাতীয় পরিচয়পত্র বিভাগ। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানায়, একই মাসে শেষ হবে আসন বিন্যাস ও চূড়ান্ত ভোটার তালিকার কাজ। এমআর আসাদের বিশেষ প্রতিবেদন। দায়িত্ব গ্রহণের পর বর্তমান কমিশনের জন্য সবচেয়ে কর্মব্যস্ত মাস ছিল মার্চ। মাসটির একেবারে শেষ দিকে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের নাম পরিবর্তনের আবেদন যেমন এসেছে, তেমনি জমা পড়েছে আওয়ামী লীগ নামে নিবন্ধন চেয়ে আবেদন। একটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য বিদ্যমান যে আইন আছে এবং বিধি আছে, সেই বিধির আলোকে সমস্ত ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে আমরা সেটাকে গ্রহণ করি, আর যদি সেই ক্রাইটেরিয়া যদি গ্রহণ না করে তাহলে আমরা সেটাকে গ্রহণ করতে পারবো না। তবে সবচেয়ে আলোচনায় ইসিকে দেয়া মন্ত্রী পরিষদ বিভাগের চিঠি, যেটিতে আরপিও সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা, রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিতকরণ সহ 9টি বিষয়ে ইসির সুপারিশ চাওয়া হয়েছে। ভোটার তালিকা হালনাগাদকরণ, অভ্যন্তরীণ ও প্রবাসী, পোস্টাল ব্যালট, রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা ও শুদ্ধাচার চর্চা নিশ্চিতকরণ, এই 9টা বিষয়ের উপরে আমাদেরকে মতামত বা আমাদের আশু বাস্তবায়নযোগ্য বিষয়গুলো সম্পর্কে জানানো হয়েছে। এদিকে জুন মাসের মধ্যে 4 লাখের বেশি এনআইডি আবেদন নিষ্পত্তির কথা জানিয়েছেন ডিজি এনআইডি। ক্রাশ প্রোগ্রামে আমরা যেটা বলেছিলাম যে 3,78,000, তার মধ্যে তো আমরা 2,78,000 করেছি, আর 1 লক্ষ রয়েছে। আমরা অনুমান করছি যে হয়তো এই সময়ের মধ্যে আমরা প্রায় কাছাকাছি চলে যাব। ডিসেম্বরে নির্বাচনের তারিখ ধরে অক্টোবরে তফসিল ঘোষণা করতে জুলাই আগস্টের মধ্যেই মূল প্রস্তুতি শেষ করতে চায় ইলেকশন কমিশন। ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে আমাদের যে টার্গেট ছিল, আমরা মনে করছি যে আমাদের টার্গেট প্রায় ফুলফিল হয়ে গেছে এবং এটা 22 জুন আমরা ফাইনাল করব। পাশাপাশি আমাদের যে জিনিসটা ছিল ভোটার তালিকার পরে যেখানে ইলেকশনটা হবে, আসন বিন্যাসের বিষয়টাও আমাদের ধারণা ছিল যে আমরা জুনের ভিতরে ইনশাআল্লাহ শেষ করতে পারবো। অক্টোবরে যদি আমরা শিডিউল ডিক্লেয়ার করার চিন্তা করি তাহলে আমাদের জুলাই আগস্টের ভিতরে সমস্ত প্রস্তুতিগুলো আমাদের নিয়ে রাখতে হবে। আচরণ বিধিমালায় বেশ কিছু পরিবর্তন এলেও তা কমিশনের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে চলছে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্যস্নান উৎসব। শুক্রবার রাতে শুরু হওয়া উৎসব শেষ হবে আজ রাত 12:51। এতে অংশ নিতে বিভিন্ন জেলা থেকে লাঙ্গলবন্দে এসেছেন সনাতন ধর্মাবলম্বীরা। উৎসব ঘিরে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য আমার পাপ হরণ করো, এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার লাঙ্গলবন্দে শুক্রবার রাত 2:08 শুরু হয়েছে মহাষ্টমী পূর্ণস্নান। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষে লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে স্নান করতে আসেন দেশ বিদেশের কয়েক লাখ সনাতন ধর্মাবলম্বী। স্নানঘাটে ফুল, নারিকেল এবং বেল ও আমপাতা পিতৃকুলের উদ্দেশ্যে অর্পণ করেন। পরে পাপমুক্তির বাসনায় স্নান করেন ব্রহ্মপুত্রর জলে। ভগবানের কাছে চাই সবার শরীর ভালো রাখুক, স্বামী সংসার নিয়ে ভালো থাকি, নিজের পরিবারের উন্নতি, নিজের উন্নতি এবং দেশের যে বর্তমান পরিস্থিতি সেটা যাতে ভালো থাকে এবং সবাই যাতে আমরা সুস্থ শান্তিতে সব ধর্মের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে। স্নান উৎসব ঘিরে নদী তীর ঘিরে বসেছে লোকজ মেলা। সুষ্ঠুভাবে আয়োজন শেষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্নান উৎসব উদযাপন কমিটির নেতারা। গঙ্গায় স্নান করলে মানুষের মুক্তি হয়, এটাই আমরা বিশ্বাস করি। সকল মানুষের, সকল তীর্থগামী যারা আছেন এবং যারা
সারা বিশ্বে যারা আছেন সকলের মঙ্গল কামনা করি। পুণ্যার্থীদের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছে র্যাব ও আনসার সদস্যরা। আপনারা সবাই এই পুণ্য স্নানটা করে নেবেন, সবাই ধৈর্য ধরে করবেন এবং আমাদের সব ব্যবস্থা আছে এখানে, কোস্টগার্ড, তারপরে পুলিশের যে নৌ পুলিশ, সেনাবাহিনী, আমার অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, আনসার, ম্যাজিস্ট্রেট সবাই কিন্তু এখানে আছে। আপনাদের সবাই কিন্তু আসছে আপনাদের সেবা দেওয়ার জন্য। এদিকে মহা ধুমধামে ময়মনসিংহ ও জামালপুর ব্রহ্মপুত্র নদে মহাষ্টমী পূর্ণস্নান উৎসব উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। আমদানি করা পণ্যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বিশ্ব বাণিজ্যে অস্থিরতা শুরু হয়েছে। চীনের অতিরিক্ত শুল্ক আরোপের পরপরই মার্কিন পুঁজিবাজারে ব্যাপক ধস নেমেছে, যা করোনাকালের পর সবচেয়ে বড় বিপর্যয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের জবাবে কানাডাও পাল্টা শুল্ক আরোপ করেছে। একই পথে হাঁটার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশ। বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে বিশ্বজুড়ে দেখা দেবে অর্থনৈতিক মন্দা। বিস্তারিত কাজী সরেনের প্রতিবেদনে। বিশ্বের ১৮৫টি দেশের মধ্যে চীনা পণ্যে অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে মার্কিন পণ্যে আগের ১৫%-এর সঙ্গে আরও ৩৪% যোগ করে ৪৯% করেছে চীন। এছাড়াও ইউ সহ বিভিন্ন বন্ধুরাষ্ট্রের ওপরও বাড়তি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে এসব দেশও বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এ অবস্থা চলতে থাকলে গোটা বিশ্বেই দেখা দিতে পারে অর্থনৈতিক মন্দা। এই ট্যারিফের ফলে বিশ্ব বাণিজ্য যুদ্ধ ঘনীভূত হওয়ার একটা সম্ভাবনা আছে। ইউএস এর থেকে ইনফ্লুয়েন্সড হয়ে যদি ডেভেলপিং কান্ট্রির উপরে ট্যারিফ মেজার্স ইম্পোজ করে, যেখানে তাদের ট্রেড ডেফিসিট আছে, তাহলে এটা ট্রেড ওয়ারকে আরো ঘনীভূত করে। ট্রাম্পের এমন অনিয়ন্ত্রিত শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার ট্রেডিং সিস্টেমকে ভেঙে ফেলতে পারে। ইউএস এর ইকোনমিতে জব ক্রিয়েশন হবে, কিন্তু ইউএস এর কনজিউমাররা তারা অনেক বেশি প্রাইস ফেস করবে। যদি আপনি 37% বা 40% করে ট্যারিফ ইম্পোজ করেন, সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস 10 থেকে 20% বেড়ে যেতে পারে এবং সেক্ষেত্রে ডিমান্ডটা অনেক ফল করতে পারে। গ্লোবালি ইকোনমি, গ্লোবাল জিডিপি এবং গ্লোবাল ট্রেড যেটা আছে, এটা অনেক কমে যেতে পারে। 2010 সালের পর থেকে ওয়ার্ল্ড ট্রেড স্লোডাউন দেখা যায়, অর্থাৎ বিশ্ব বাণিজ্য গতি নিম্নমুখী হতে থাকে। ট্রাম্পের পাগলাটে আচরণের জবাবে অন্যান্য দেশ পাল্টা শুল্ক আরোপ করায় অবস্থা আরো বেগতিক হবে। ইউএস এর এই মেজার্সটার কারণে ওয়ার্ল্ড ট্রেড ডিক্লাইন করতে পারে এবং এই স্লোডাউনটা আরো প্রভাবিত হতে পারে। অন্য যে কোনো কান্ট্রির সাথে আপনি যতই নেগোসিয়েশন করে ট্রেড বাড়ান না কেন, ইউএসএ কে আপনি কোনোভাবেই এই লসটাকে ফুলফিল করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের ওপর চীনের বাড়তি শুল্ক আরোপের কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন শেয়ার বাজারে ব্যাপক ধস নামে, যা করোনা পরবর্তী সময়ের পর সবচেয়ে বড় বিপর্যয়। বিশেষজ্ঞরা বলছেন, পাল্টাপাল্টি শুল্ক আরোপের এ যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলো। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে সন্ধ্যা 7:30টায় জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা। যোগ দেবেন বিশেষজ্ঞ উপদেষ্টা ও শীর্ষ কর্মকর্তারা। আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুরে জাজিরায় দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক। দীর্ঘ ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। যাত্রাপথে ভোগান্তি না থাকায় স্বস্তি, রাজধানীর বাজারে এখনো ঈদের আমেজ। এবং জাতীয় নির্বাচন নিয়ে কমিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে জুনে। একই মাসে শেষ হবে আসন বিন্যাস ও চূড়ান্ত ভোটার তালিকা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।